এক্সিট প্ল্যান নিয়ে ভাবার সময় এসেছে অন্তর্বর্তী সরকারের, মন্তব্য ডক্টর দেবপ্রিয়র। নির্বাচন কোনোভাবেই ফেব্রুয়ারির পর যাওয়া উচিত হবে না বলছেন বিশিষ্টজনেরা। সাবেক সমন্বয়ক রিয়াদের বাসা থেকে 2.25 কোটি টাকার চেক উদ্ধার। ঢাকায় প্রতি মাসে খুন হচ্ছে 20 জন, জানিয়েছে বিএনপি। বিশেষ সতর্কতা নিয়ে আতঙ্কিত না হবার আহ্বান। বেআইনি রায় দেয়া সহ জাল জালিয়াতির অভিযোগে শাহবাগ থানার মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের 7 দিনের রিমান্ড মঞ্জুর। জুলাই আন্দোলনে প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলায় চার্জ গঠনের আদেশের জন্য 6 আগস্ট দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সরকারের যে কোনো ভুল সিদ্ধান্তে মাথাচাড়া দিতে পারে ফ্যাসিস্ট। এতে গণতন্ত্র উত্তরণের যাত্রাপথ সংকটে পড়তে পারে, ফলে উগ্রবাদ ও ফ্যাসিবাদ মাথাচাড়া দিতে পারে। জুলাই শহীদদের স্মরণে সাভারের আশুলিয়ায় এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। রাষ্ট্রের জনগণ রাজনৈতিক এবং অর্থনৈতিকভাবে শক্তিশালী হয়ে উঠলে ভবিষ্যতে কেউ দেশে ফ্যাসিবাদ কায়েম করতে পারবে না বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। আর দেশকে কেউ তাবেদার রাষ্ট্রেও পরিণত করতে সক্ষম হবে না। তাহলে সম্মানিত উপস্থিতিবৃন্দ, সরকার এবং রাজনৈতিক নেতৃত্বকে জনগণের মুখাপেক্ষী করা গেলে রাজনীতিতে গুণগত পরিবর্তন করা সম্ভব। একই সঙ্গে জনগণের রাজনৈতিক ক্ষমতায় নিশ্চিত করাও সম্ভব হবে। দেশের সর্বস্তরের জনগণ কয়েকজন মানুষের হাতে রাষ্ট্রীয় ক্ষমতা তুলে দেওয়ার জন্য 1.5 দশক ধরে নিশ্চয়ই আন্দোলন অব্যাহত রাখেনি, কিংবা জুলাইয়ের গণঅভ্যুত্থানেও শহীদ হননি। জনগণ রাষ্ট্র এবং সরকারে নিজেদের অধিকার প্রতিষ্ঠা করার জন্যই স্বৈরাচার বা ফ্যাসিবাদকে হটিয়েছে, জীবন উৎসর্গ করেছে। সুতরাং সরকারে যখন যারাই থাকুক, কেউ সরকার পরিচালনা করতে চাইলে তাদেরকে অবশ্যই নাগরিকদের কথা শুনতে হবে। প্রতিটি নাগরিকের আশা ভাষা বুঝতে হবে। কেউ জনপ্রতিনিধি নির্বাচিত হতে হলে তাকে অবশ্যই জনগণের সঙ্গে সম্পর্ক রাখতে হবে। এক্সিট প্ল্যান বা বিদায়ের পদ্ধতি নিয়ে ভাবার সময় এসেছে অন্তর্বর্তী সরকারের। তাদের কাজগুলো পরবর্তী সরকার কতটা বৈধতা দেবে সেটিও ভাবতে হবে বলেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, সংখ্যানুপাতিক পদ্ধতি নির্বাচন হলে পলাতক স্বৈরাচারকে সহায়তা করবে। রাজধানীর একটি হোটেলে ডেমোক্রেসি এইড বাংলাদেশ আয়োজিত সেমিনারে তারা এই কথা বলেন। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের এখন উচিত তাদের প্রস্থানের বিষয়ে চিন্তা করা। পরবর্তী রাজনৈতিক সরকার তাদের কাজগুলো কিভাবে গ্রহণ করবে সে বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে গুরুত্ব দিতে হবে। অধ্যাপক মাহবুবুল্লাহ বলেন, বাংলাদেশের জন্য এই মুহূর্তে পিআর পদ্ধতি নির্বাচন প্রয়োজন নেই। যেই পদ্ধতিতে নির্বাচন হয় সেইভাবেই হতে হবে, না হলে ঝুলন্ত সরকার হবে এবং যাবতীয় আধিপত্যবাদের বিস্তার ঘটবে। বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ বলেন, সংখ্যানুপাতিক পদ্ধতি নির্বাচনের আলোচনা এই সরকারের সময় প্রশ্নই আসে না, এটি অপ্রাসঙ্গিক। এর পেছনে এই সরকারের সময় বাড়ানোর চেষ্টা থাকতে পারে। সরকারগুলোর কি গভীরতা নিয়ে, কি তীব্রতা নিয়ে, যে কোনো অন্তর্বর্তীকালীন সরকার, যে কোনো তত্ত্বাবধায়ক সরকার সর্বদা তার নিষ্ক্রমণ পদ্ধতি সম্বন্ধে চিন্তা করা উচিত। এই সরকারকেও সেটা করার সময় এসে গেছে। এক্সিট পলিসি চিন্তা করার সময় এসেছে এবং একই রকম ভাবে এটাকে যেটা করলে ডিউটি কমপ্লিশনের রিপোর্ট দেওয়ার সময় হয়ে গেছে। অর্থাৎ ওনারা এন্ড অফ টাস্ক রিপোর্ট লাগবে। অর্থাৎ ওনার এই মুহূর্তে উনি আর যেটুকু সময় আছে এর ভিতর দিয়ে কি অর্জন করে বের হয়ে যেতে চান সেইটা ওনাদের এখন বলার সময় এসেছে। কি গভীরতা নিয়ে, কি তীব্রতা। বিএনপি স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডক্টর এজেডএম জাহিদ হোসেন বলেছেন, প্রশাসনের মধ্যে এখনো স্বৈরাচার সরকারের দোসরেরা ঘাপটি মেরে আছে। দুপুরে দিনাজপুর বণিক সমিতির মিলনায়তনে জেলা বিএনপি ও যুবদলের আহ্বায়ক কমিটির পরিচিতি ও বিশেষ সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। নির্বাচনের বিষয়ে জাহিদ হোসেন বলেন, আগে জাতীয় নির্বাচন 3 মাসের মধ্যে সম্পন্ন হলেও বর্তমান সরকারের 1 বছর লাগার কারণ দেখছেন না তিনি। আগামী নির্বাচন অংশগ্রহণমূলক এবং জনগণ যেন নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেই সুযোগ ডক্টর মোহাম্মদ ইউনূসকে তৈরি করে দিতে হবে বলেও জানান ডক্টর জাহিদ হোসেন।
জুলাই আগস্টে 24-এ। কাজে একটা জিনিস মনে রাখবেন, আন্দোলন হয়েছে এবং মানুষ শহীদ হয়েছে কিসের জন্য? গণতন্ত্রের জন্য, সুশাসনের জন্য, বৈষম্যহীন সমাজ ব্যবস্থার জন্য। তাহলে আপনারা 1 বছর চলে যাচ্ছে, আগামী 7 তারিখ আসলেই 1 বছর পরিপূর্ণ হবে। আমরা শাহাবুদ্দিন সাহেবকে দেখেছি 3 মাসের মধ্যে জাতীয় নির্বাচন করতে পারে, লতিফুর রহমানকেও দেখেছি। এখানে 1 বছর লাগার তো কোনো কারণ নেই। জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন জানিয়েছেন, জুলাই ঘোষণাপত্রের বিষয়ে 1 বিন্দু ছাড় দেবে না এনসিপি। 36 জুলাইয়ের মধ্যেই জুলাই ঘোষণাপত্র অন্তর্বর্তী সরকারকে ঘোষণা করতে হবে। বুধবার বিকেলে রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের 2য় দফার 22তম দিবসের আলোচনায় এ কথা বলেন আক্তার হোসেন। তিনি আরও জানান, সরকার জুলাই ঘোষণাপত্র করতে ব্যর্থ হলে ফ্যাসিবাদ বিরোধী সব পক্ষকে সঙ্গে নিয়ে ঘোষণাপত্র তৈরি করবে এনসিপি। সনদ আর ঘোষণাপত্র এক জিনিস নয় বলে মন্তব্য করেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। বলেন, জুলাই বিপ্লবের ঐতিহাসিক ভিত্তি হচ্ছে জুলাই সনদ। এর আইনি ভিত্তি না থাকলে এর কার্যকারিতাও থাকবে না। তাই অকার্যকর, অবাস্তবায়নযোগ্য কোনো সনদে সই করবে না এনসিপি। এদিকে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ জানিয়েছেন, এরই মধ্যে 12টি বিষয়ে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো। কমিশনে নেওয়া সিদ্ধান্তগুলো আগামীকালের মধ্যেই দেওয়া হবে। নিজেদের স্বার্থে, নিজেদের অর্থনীতির স্বার্থে এলডিসি থেকে উত্তরণে কাজ করে যেতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, যেসব নীতিমালা আইন কোনো কাজে আসছে না সেগুলো পরিবর্তন করে সামনের দিকে এগিয়ে যেতে পথ বের করতে হবে। রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে এলডিসি থেকে উত্তরণ নিয়ে বৈঠকে 16টি সিদ্ধান্তের অগ্রগতি নিয়ে আলোচনা হয়। এর মধ্যে এনবিআরের 4টি, শিল্প মন্ত্রণালয়ের 3টি, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের 2টি, বাণিজ্য মন্ত্রণালয়ের 3টি ও প্রধান উপদেষ্টার কার্যালয়ে 4টি সিদ্ধান্ত বাস্তবায়নে কাজ করছে। এনবিআর ন্যাশনাল সিঙ্গেল উইন্ডোর পূর্ণ বাস্তবায়নে 19টি সংস্থাকে যুক্ত করা হয়েছে। পাশাপাশি ট্যারিফ পলিসি 2023-এর বাস্তবায়ন, কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন অগ্রগতি সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন এনবিআর চেয়ারম্যান। সভায় তৈরি পোশাক শিল্পের ন্যায় অন্যান্য রফতানি খাতে প্রয়োজনীয় সহযোগিতা ও প্রণোদনা প্রদান এবং ম্যানমেড ফাইবার সম্পর্কিত কাঁচামাল ও এই শিল্পের মেশিনারিজ আমদানিতে শুল্কমুক্ত সুবিধা প্রদান বিষয়ে আলোচনা হয়। প্রধান উপদেষ্টা বলেন, দেশের চামড়া শিল্পকে সঠিক মূল্যায়ন করা হয়নি। এই শিল্পের সংকট সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। গুলশানের সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজি করতে গিয়ে গ্রেফতার হওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুর রাজ্জাক রিয়াদের বাসা থেকে 2,25,00,000 টাকার চেক উদ্ধার করেছে পুলিশ। চেক কার নামে তদন্তের স্বার্থে তা প্রকাশ করেনি ডিএমপি। সমসাময়িক পরিস্থিতি নিয়ে ব্রিফিংয়ে জানানো হয়, গেল 24 ঘন্টায় গ্রেফতার হয়েছে 186 জন। রাজধানীতে প্রতি মাসে গড়ে 20টি হত্যার ঘটনা ঘটছে। অন্যদিকে বিশেষ সতর্কতা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। সমসাময়িক বিষয় নিয়ে ডিএমপির নিয়মিত তথ্য জানাতে এই সংবাদ সম্মেলনে জানানো হয়, রাজধানীর গুলশানে সাবেক সংসদ সদস্যের বাসায় গিয়ে 50 লাখ টাকা চাঁদা দাবির ঘটনায় গ্রেফতার আসামিদের জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে 4টি চেক উদ্ধার করা হয়। চেকে মোট টাকা 2,25,00,000। এই ঘটনায় কলাবাগান থানায় আলাদা একটি মামলা করার বিষয়টি প্রক্রিয়াধীন। রিয়াদ বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। চাঁদাবাজির ঘটনায় সংগঠন থেকে তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হচ্ছে। জননিরাপত্তা বিধান ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে ঢাকা মহানগর এলাকায় পুলিশি কার্যক্রম জোরদার করা হচ্ছে। গত 24 ঘন্টায় ঢাকা মহানগর পুলিশের 50টি থানা এলাকায় জননিরাপত্তা বিধানে 2 ধাপে ডিএমপির 471টি টহল টিম দায়িত্ব পালন করে। রাজধানীর গুলশানে সাবেক সংসদ সদস্যের বাসায় গিয়ে 50 লাখ টাকা চাঁদা দাবি মামলার একটা ঘটনায় 5 জন রিমান্ডে রয়েছে। তাদের একজনের বাসা থেকে 2,25,00,000 টাকার একটা চেক উদ্ধার করা হয়েছে এবং এই ঘটনার প্রেক্ষিতে পৃথক একটি মামলা কলাবাগান থানায় প্রক্রিয়াধীন রয়েছে। পুরো দলীয় পরিচয় কারো কাছে মুখ্য বিষয়টা, আমরা যে সম্ভাব্য কারণগুলো এবং এখানে যারা জড়িত ছিল তারা ব্যতীত আর অন্য কেউ আছে কিনা সেটাও আমরা তদন্ত করে দেখছি। আশা করি তদন্ত শেষে এগুলো বিস্তারিত জানা সম্ভব হবে। বেআইনি রায় প্রদান সহ জালিয়াতির অভিযোগে রাজধানী শাহবাগ থানায় দায়ের করা মামলায় সাবেক প্রধান বিচারপতি
এবিএম খায়রুল হকের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই আদেশ দেন। এর আগে এই মামলায় খায়রুল হকের 10 দিন রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানিতে তার পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। গত 24 জুলাই রাজধানীর ধানমন্ডির বাসা থেকে খায়রুল হককে গ্রেফতার করে পুলিশ। পরে তাকে জুলাই আন্দোলনের সময় ঢাকার যাত্রাবাড়িতে যুবদল কর্মী আব্দুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে বেআইনি রায় প্রদান ও জাল রায় তৈরির অভিযোগে নারায়ণগঞ্জের একটি মামলায়ও খায়রুল হককে গ্রেফতার দেখানো হচ্ছে। দেশের 19তম প্রধান বিচারপতি হিসেবে 2010 সালের 27 সেপ্টেম্বর নিয়োগ পান খায়রুল হক। একই বছরের 30 সেপ্টেম্বর থেকে তার নিয়োগ কার্যকর হয়। পরের বছরের 17 মে তিনি অবসরে যান। জুলাই আন্দোলনে প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলায় চার্জ গঠনের শুনানি শেষে আদেশের জন্য 6 আগস্ট দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল। সকালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরীফুল ইসলাম, বরখাস্ত হওয়া এএসআই আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায় সহ 6 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এদিন পলাতক 24 আসামির পক্ষে শুনানি করেন ট্রাইব্যুনালে নিযুক্ত আইনজীবীরা। এর আগে মঙ্গলবার আসামি সাবেক প্রক্টর শরীফুল ইসলাম, বরখাস্ত কনস্টেবল সুজন চন্দ্র রায় ও ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী আকাশের পক্ষে তাদের আইনজীবীরা মঙ্গলবার শুনানি করেন। শুনানিতে আসামিদের মামলা থেকে অব্যাহতির আবেদন জানায়। পরে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী আজ বুধবার পর্যন্ত শুনানি মুলতবি করেন। সোমবার অভিযোগ গঠনের শুনানিতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। এখানে আমাদের যে বক্তব্যটা হচ্ছে যে 4-5টা স্টেজে আছে। এক হচ্ছে কে নির্দেশ দিয়েছেন, কে সহায়তা করেছেন, কে আশ্রয় দিয়েছেন, কে প্রশ্রয় দিয়েছেন, কে সরাসরি গুলি করেছেন এবং সাবসিকুয়েন্টলি কে এই হত্যাকাণ্ডটাকে ধামা চাপার জন্য কে কিভাবে অংশগ্রহণ করেছেন। এই কয়েকটা পর্যায়ে আমাদের অভিযোগ। 30 জনের বিরুদ্ধে, সকলের বিরুদ্ধে একই অভিযোগ না, ভিন্ন ভিন্ন অভিযোগ আছে। রাজধানীর দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বিধ্বস্তের ঘটনায় প্রতিষ্ঠানটি শিক্ষার্থীদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে কাউন্সেলিং চলছে। সকাল থেকে শিক্ষার্থীদের নিয়ে স্কুলে আসেন অভিভাবকেরা। শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকদেরও কাউন্সেলিং করা হচ্ছে। কাউন্সেলিং এর সাথে প্রাথমিক চিকিৎসাও দিচ্ছেন বিমান বাহিনীর মেডিকেল টিম। আহতদের পাশাপাশি অন্যান্য শিক্ষার্থীরাও বিনামূল্যে চিকিৎসা নিচ্ছেন। স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে রোববার থেকে ক্লাস শুরুর প্রস্তুতি নিচ্ছেন তারা। বিমান বাহিনীর আলামত সংগ্রহ শেষে পুড়ে যাওয়া ভবন থেকে বইসহ যাবতীয় সরঞ্জাম সরিয়ে নিয়েছে স্কুল কর্তৃপক্ষ। তুলনামূলক বেশি মানসিক আঘাত পাওয়া শিক্ষার্থীদের স্কুলের পাশাপাশি মানসিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান অনেক অভিভাবক। ওষুধ টষুধ মেডিসিন অনেক কিছু প্রেসক্রাইব করছে, ইজ টেকিং রেস্ট। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ হয়ে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসারতদের মধ্য থেকে ছাড়পত্র পেয়ে বাড়ি ফিরেছেন ফারজানা ইয়াসমিন। তিনি ওই স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা। এই ঘটনায় এখনও আইসিইউতে ভর্তি আছেন 2 জন। বুধবার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডক্টর নাসির উদ্দিন। তিনি জানান শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় আইসিইউ থেকে একজনকে এইচডিইউতে স্থানান্তর করা হয়েছে। এখন মোট 32 রোগী ভর্তি আছে। এর মধ্যে 3 জন ক্রিটিক্যাল ক্যাটাগরিতে আর তাদের চেয়ে কম গুরুতর 7 জন রয়েছে সিভিয়ার ক্যাটাগরিতে। বাকিরা অন্যান্য ওয়ার্ড ও কেবিনে ভর্তি রয়েছে। গত 3 দিনে নতুন করে কোনো মৃত্যু হয়নি। ডক্টর নাসির উদ্দিন বলেন 32 জনের মধ্যে 14 জনের শারীরিক অবস্থা উন্নতির দিকে, বাকিদের অবস্থা স্থিতিশীল। একজন রোগীকে আমরা আইসিইউ থেকে শিফট করে এইচডিইউতে দিয়েছি। এটা আমাদের জন্য একটা ভালো খবর। আর সার্বিক ভালো খবর, আজকেও আমরা কোনো রোগীকে আমাদের হারাতে হয়নি। এটা আমাদের জন্য একটা ভালো খবর, আমাদের সবার জন্যই একটা ভালো খবর। আর ভেন্টিলেটরে আরেকটা ভালো খবর হচ্ছে, আমাদের ভেন্টিলেটরে সর্বশেষ যে পেশেন্টটা ছিল সেটাকেও আমরা ভেন্টিলেটর থেকে আমরা বের করে স্বাভাবিক আমরা বলি রুম এয়ারে যে সে থাকছে, এটা আমাদের জন্য একটা ভালো সংবাদ আমরা বলতে পারি। চট্টগ্রামের রাউজানে বিএনপির দুপক্ষের সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। গতকালকের সংঘর্ষের পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। মঙ্গলবার বিকেলে রাউজান পৌরসভা সদরের সুলতানপুর গোলাম আকবর খন্দকার চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও রাউজান উপজেলার
সাবেক সভাপতি প্রয়াত মহিউদ্দিন আহমেদের কবর জিয়ারতের জন্য নেতাকর্মীদের নিয়ে যাচ্ছিলেন। একই সময়ে গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর অনুসারীরা পৌর সদরে মোটরসাইকেল শোভাযাত্রা বের করে। এক পর্যায়ে পৌরসভার ছত্তরহাট এলাকায় উভয় গ্রুপ মুখোমুখি হলে সংঘর্ষ বাধে। এতে গোলাম আকবর, খন্দকার সহ উভয় পক্ষের অন্তত ২০ নেতাকর্মী আহত হন। এ সময় ভাঙচুরের পাশাপাশি কয়েকটি যানবাহনে আগুনও দেওয়া হয়। পরে রাতেই এই ঘটনার জেরে বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর দলীয় সব পদ স্থগিত করা হয়। পাশাপাশি উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়। ওয়াশিংটনে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে শুল্ক বিষয়ক বৈঠক চলছে। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার দুপুরে শুল্ক ইস্যু নিয়ে দুদেশের মধ্যে তৃতীয় ধাপের আলোচনা শুরু হয়। প্রথম দিনের আলোচনা বিকেল পর্যন্ত চলে। স্থানীয় সময় বুধবার সকাল ৯টায় আবারও আলোচনা শুরু হবে। বৈঠকে বাংলাদেশ দলের নেতৃত্ব দিচ্ছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। এই প্রতিনিধি দলে আরও আছেন প্রধান উপদেষ্টার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড খলিলুর রহমান, বাণিজ্য সচিব মাহবুবুর রহমান ও বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড নাজনীন কাউসার চৌধুরী। যুক্তরাষ্ট্রের পক্ষে নেতৃত্বে আছেন সহকারী ট্রেড রিপ্রেজেন্টেটিভ ব্রেন্ডন লিঞ্চ। তার সঙ্গে আছেন বাণিজ্য ও শুল্ক সংশ্লিষ্ট কর্মকর্তারা। গোপালগঞ্জের জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমাবেশে হামলার ঘটনায় আরেকটি মামলা হয়েছে। মঙ্গলবার রাতে সন্ত্রাস বিরোধী আইন ও বিস্ফোরক দ্রব্য আইনের এই মামলায় আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ৪৪৭ জনের নাম উল্লেখ করা হয়। অজ্ঞাতনামা আসামি করা হয় ৫,০০০ জনকে। বিষয়টি নিশ্চিত করেছেন গোপালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মোহাম্মদ সাজিদুর রহমান। এ নিয়ে গোপালগঞ্জে এনসিপি সমাবেশে হামলা, পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ এবং রাষ্ট্রবিরোধী কার্যকলাপে জড়ানোর অভিযোগে ও হত্যার ঘটনায় মোট ১৩টি মামলা করা হলো। মামলার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১,১৩৪ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা ১৪,৫০০ জনকে আসামি করা হয়েছে। গত ১৬ জুলাই থেকে এখন পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৩২৭ জনকে গ্রেফতার করা হয়েছে। কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের সরকারি বৃত্তি পরীক্ষায় অন্তর্ভুক্তির দাবিতে দেশের বিভিন্ন জায়গায় নানা কর্মসূচি পালন করেছে বাংলাদেশ কিন্ডারগার্টেন ফোরাম। পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষায় অন্তর্ভুক্তির দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি দেওয়া হয়েছে হবিগঞ্জে। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ফোরাম জেলা শাখার উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। একই ইস্যুতে নীলফামারী ডিসির মোড়ে মানববন্ধন করেছে জেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি আনারুল ইসলামের সভাপতিত্বে। এতে বক্তব্য রাখেন আহ্বায়ক গোলাম মুস্তফা রুবেল শাহ ফকির সহ অন্যান্যরা। সাতক্ষীরা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে কিন্ডারগার্টেন ঐক্য পরিষদ তালা উপজেলা শাখা। এতে সভাপতিত্ব করেন সংগঠনটির উপজেলা শাখার সভাপতি আব্দুল হালিম। কিন্ডারগার্টেনের শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে মানববন্ধন হয়েছে টাঙ্গাইলে। স্থানীয় প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচি শেষে জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি দেওয়া হয়। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এবার দেখুন একটি ডেস্ক রিপোর্ট। আসসালামু আলাইকুম। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক লেভেল ১ সেমিস্টার ১-এ ভর্তি নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠান হয়েছে। এতে বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি শিক্ষা উপদেষ্টা প্রফেসর ডক্টর চৌধুরী রফিকুল আবরার। ছাত্র জনতার জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে খুলনায় বর্ণাঢ্য র্যালি করেছে সিটি কর্পোরেশন। নগরীর শিববাড়ি মোড়, জিয়া হলের সামনে থেকে র্যালিটি বের হয়ে রেল স্টেশন, পাওয়ার হাউস ও ডাকবাংলো মোড় ঘুরে শহীদ হাদিস পার্কে গিয়ে শেষ হয়। খুলনা বিভাগীয় কমিশনার ও কেসিসির প্রশাসক মোহাম্মদ ফিরোজ সরকার, জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, মহানগর জামায়াত ইসলামীর আমির মাওলানা মাহফুজুর রহমান সহ জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহত ছাত্র জনতাও এতে অংশ নেন। ফেনীর মুহুরী ও কভুয়া নদীভিত্তিক বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন শীর্ষক প্রকল্পের অংশগ্রহণকারীদের সঙ্গে এক মতবিনিময় সভা করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু। ফেনী শহরের একটি মিলনায়তনে এ সভা হয়। জয়পুরহাট প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন বিএনপির ওমান শাখার কেন্দ্রীয় সদস্য ইঞ্জিনিয়ার আমিনুর রহমান। জানান, দলের ৩১ দফা বাস্তবায়নে তিনি জনগণকে লিফলেট বিতরণ সহ গণসংযোগ চালাচ্ছেন। সড়ক পরিবহন আইন সংশোধন সহ ৮ দফা দাবিতে বগুড়ায় মালিক শ্রমিক ঐক্য পরিষদ উত্তরবঙ্গ আঞ্চলিক কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় একটি হোটেলে এতে রাজশাহী ও রংপুর বিভাগের পরিবহন মালিক ও শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।
বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সহ স্বাস্থ্য খাতে অনিয়ম, ভোগান্তি, হয়রানি, চিকিৎসক সংকট দূরকরণ ও কাঠামোগত অব্যবস্থাপনার বিরুদ্ধে অবস্থান কর্মসূচি পালন হয়েছে। নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে সাধারণ ছাত্র জনতার ব্যানারে এই কর্মসূচি হয়। টাঙ্গাইলে এনসিপির সমাবেশে বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ছাত্রদের ক্লাস থেকে জোর করে বের করে নিয়ে আসার ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়েছে। বিন্দুবাসিনী বালক উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন রাস্তা ঘুরে প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে শিক্ষার্থীরা। বান্দরবান সেনা রিজিয়নের উদ্যোগে অসহায় ও দুস্থ শতাধিক পরিবারের মাঝে মানবিক সহায়তা দেয়া হয়েছে। সেনানিবাসের হলরুমে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বান্দরবান সেনা রিজিয়নের জিটুআই মেজর পারভেজ রহমান। সিরাজগঞ্জে বহুল প্রতীক্ষিত বিসিক শিল্প পার্ক সিরাজগঞ্জের প্লট বরাদ্দ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। এদিন ৭২ জনকে প্লট দেওয়া হয়। জেলা প্রশাসকের কার্যালয়ের AK শামসুদ্দিন সম্মেলন কক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম। দুর্নীতি ও অসদাচরণের অভিযোগ এনে খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়। জেলা সার্কিট হাউসে পার্বত্য মন্ত্রণালয়ের গঠিত কমিটি জেলা পরিষদের সদস্য জেলা পরিষদে হস্তান্তরিত বিভিন্ন বিভাগের দপ্তর প্রধানের বক্তব্য গ্রহণ শুরু করে তদন্ত কমিটি। মাগুরায় বিনা উদ্ভাবিত জনপ্রিয় জাত সম্প্রসারণে আঞ্চলিক কর্মশালা হয়েছে বিনা উপকেন্দ্রের সম্মেলন কক্ষে। বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনা এই কর্মশালার আয়োজন করে। কুড়িগ্রামে অসচ্ছল ৩৫ জন সঙ্গীত ও যাত্রা শিল্পীকে ভাতা দেওয়া হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এতে বক্তব্য রাখেন জেলা প্রশাসক নুসরাত সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক কুদরতে খুদা, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা। নাজনীন আক্তার, বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরো একবার জানিয়ে। এক্সিট প্ল্যান নিয়ে ভাবার সময় এসেছে অন্তর্বর্তী সরকারের, মন্তব্য ডক্টর দেবপ্রিয়র। নির্বাচন কোনোভাবেই ফেব্রুয়ারি পর যাওয়া উচিত হবে না বলছেন বিশিষ্টজনেরা। সাবেক সমন্বয়ক রিয়াদের বাসা থেকে 2.25 কোটি টাকার চেক উদ্ধার। ঢাকায় প্রতি মাসে খুন হচ্ছে 20 জন, জানিয়েছে ডিএমপি। বিশেষ সতর্কতা নিয়ে আতঙ্কিত না হবার আহ্বান। বেআইনি রায় দেয়া সহ জাল জালিয়াতির অভিযোগে শাহবাগ থানার মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের 7 দিনের রিমান্ড মঞ্জুর। জুলাই আন্দোলনে প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলায় চার্জ গঠনের আদেশের জন্য 6 আগস্ট দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।